Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের সাক্ষ্য আইনের এই টিকাগুলো পড়লেই আপনারা কমন পাবেন। প্রথম টিকাটা হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনে 1872 অনুযায়ী সাক্ষ্য আইনের ঘটনার প্রাসঙ্গিকতা বলতে বোঝায় যে ঘটনার মামলার মূল বিষয়ের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত এবং আদালতকে সত্য নির্ণয়ে সহায়তা করে। সাক্ষ্য আইনের মূল উদ্দেশ্য হলো আদালতের সামনে কোনো ঘটনার প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে আর কোনটি হবে না তা নির্ধারণ করা। এক্ষেত্রে প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইন 1872-এর ধারা 55 থেকে 5 থেকে 55 পর্যন্ত কোন কোন ঘটনা প্রাসঙ্গিক প্রমাণযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রাসঙ্গিক ঘটনা ছাড়া কোন সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। ঘটনার প্রাসঙ্গিকতা নির্ধারণের মাধ্যমে অপ্রাসঙ্গিক সাক্ষ্য বর্জন করা হয় এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়। প্রাসঙ্গিক ঘটনার প্রকারভেদ। মূল ঘটনা মামলার যে ঘটনা প্রমাণ বা অপ্রমাণ করাই মূল উদ্দেশ্য, একই লেনদেনের অংশ। ঘটনার সঙ্গে সঙ্গে ঘটিত সংশ্লিষ্ট ঘটনা, কারণ ও ফলাফল। যে ঘটনা অন্য ঘটনার কারণ বা ফল। প্রস্তুতি পরবর্তী আচরণ। ধারা 8 অপরাধের আগে প্রস্তুতি বা পরে আচরণ। উদ্দেশ্য মানসিক অবস্থা। ধারা 14 প্রায়, অভিপ্রায়, জ্ঞান, সদিচ্ছা ও অসদিচ্ছা। অনুরূপ ঘটনা। ধারা 15 একই ধরনের পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা। বিদ্রোহী সাক্ষী। সাক্ষ্য আইনে বিদ্রোহী সাক্ষী বলতে এমন সাক্ষীকে বোঝায় যিনি তাকে যে পক্ষ আদালত হাজির করেছে সেই পক্ষ বক্তব্য সমর্থন না করে পূর্বের প্রদত্ত বক্তব্য থেকে সরে যান অথবা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বিরোধী কিংবা অসত্য বক্তব্য প্রদান করেন। সাধারণভাবে সাক্ষীকে নিরপেক্ষ বা সত্যবাদী হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সাক্ষী ভয়, প্রলোভন, স্বার্থ বা চাপের কারণে অবস্থান পরিবর্তন করে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সাক্ষ্য আইন 1872-এর বিদ্রোহী সাক্ষী সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। সাক্ষ্য আইন 1872-এর ধারা 154 অনুযায়ী আদালতের অনুমতি সাপেক্ষে যে পক্ষ কোনো সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ প্রয়োজনীয় সাক্ষীকে জেরা করতে পারে। সাধারণ নিয়ম হলো নিজ পক্ষের সাক্ষীকে জেরা করা যায় না, কিন্তু সাক্ষী যদি বিদ্রোহী আচরণ করে, সত্য গোপন করে বা পূর্বের বক্তব্য বিরোধিতা করে তখন এই ব্যতিক্রম প্রযোজ্য হয়। সাক্ষী বিদ্রোহী কিনা তা ঘোষণা করার সক্ষমতা সম্পূর্ণভাবে আদালত বিবেচনার উপর নির্ভরশীল। পরিশেষে বলা যায় বিদ্রোহী সাক্ষী সংক্রান্ত বিধান সাক্ষ্য আইন একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিচারের প্রক্রিয়া সত্য উদ্ঘাটনের পথ সুগম করে। এই বিধানের মাধ্যমে সাক্ষী পক্ষ পরিবর্তন করে বিচারকে বিভ্রান্ত করতে পারে না। আদালত ন্যায় বিচারের প্রতিটির জন্য প্রয়োজনীয় নমনীয়তা লাভ করে। চিকিৎসা বিষয়ক সাক্ষ্য। চিকিৎসা বিষয়ক সাক্ষ্য বলতে সেই ধরনের সাক্ষ্যকে বোঝায় যা চিকিৎসা বিজ্ঞানের বিশেষ জ্ঞান অভিজ্ঞতার উপর ভিত্তি করে আদালত উপস্থাপন করে বা হয়। যেসব বিষয়ে সাধারণ মানুষের জ্ঞান সীমিত সেসব, যেমন আঘাতের প্রকৃতি, মৃত্যুর কারণ, বিষক্রিয়া, ধর্ষণ, আলামত, মানসিক অবস্থা ইত্যাদি, যেসব ক্ষেত্রে চিকিৎসা বিষয়ক সাক্ষ্যের গুরুত্ব অত্যন্ত বেশি। এই কারণে চিকিৎসা সাক্ষ্য আইনে বিশেষজ্ঞ সাক্ষী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনে 1872-এর ধারা 45 অনুযায়ী চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিশেষ বিষয়ে দক্ষতা সম্পন্ন ব্যক্তির মতামত আলামত প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য। একজন নিবন্ধিত চিকিৎসক যখন আহত ব্যক্তির পরীক্ষা করেন, মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন করেন অথবা রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত মতামত প্রদান করেন, তখন তা চিকিৎসা বিষয়ক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। এই সাক্ষ্য আদালতকে বৈজ্ঞানিক বা কারিগরি সহায়তা প্রদান করে। চিকিৎসা বিষয়ক সাক্ষ্য সাধারণত লিখিত, মৌখিক এই দুই রূপে উপস্থাপিত হয়। চিকিৎসা সনদ, ইনজুরি রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, এক্স-রে ও ল্যাব রিপোর্ট লিখিত সাক্ষ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিকিৎসক স্বয়ং আদালতে হাজির হয়ে তার পর্যবেক্ষণ ও মতামত ব্যাখ্যা করলে তা মৌখিক চিকিৎসা সাক্ষ্য হিসেবে বিবেচিত। প্রয়োজনে এই সাক্ষ্যকে জেরার মাধ্যমে যাচাই করা যায়। তবে চিকিৎসক বিষয়ক সাক্ষ্য চূড়ান্ত বাধ্যতামূলক নয়, এটি মূলত সহায়ক প্রমাণ। আলামত অন্যান্য প্রত্যক্ষ পারিপার্শ্বিক প্রমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সাক্ষ্য মূল্যায়ন করে। যদি চিকিৎসা সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্যের গুরুত্ব বিরোধ দেখা দেয় তবে আদালত বিশেষ সতর্কের সঙ্গে বিষয়টি বিবেচনা করে। অতএব চিকিৎসা বিষয়ক সাক্ষ্য বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ও কার্যকর প্রমাণ যা ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আদালতকে সহায়তা করে, ন্যায় বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ বলতে এমন কিছু সুপরিচিত, সর্বজনবিদিত বা আইন দ্বারা স্বীকৃত বিষয়কে বোঝায় যেগুলো প্রমাণের জন্য আদালত করে সাক্ষ্য উপস্থাপন প্রয়োজন হয়। সাক্ষ্য আইনে 1872 ধারা 56 অনুযায়ী যেসব বিষয় আদালত জুডিশিয়াল নোটিশ গ্রহণ করে সেসব বিষয় প্রমাণ করার দরকার নেই। আবার ধারা 57 কোন কোন বিষয় আদালত জুডিশিয়াল নোটিশ গ্রহণ করবে তা তালিকা দেওয়া হয়েছে। এই বিধানের মূল উদ্দেশ্য হলো বিচার প্রক্রিয়াকে সহজ, দ্রুত, কার্যকর করা। যেমন বাংলাদেশের জাতীয় পতাকা, রাষ্ট্রপতির পদ, আদালতের এখতিয়ার, সরকার ছুটির দিন বা প্রাকৃতিক নিয়মাবলী ইত্যাদি বিষয় আদালতে স্বপ্রণোদিতভাবে গ্রহণ করে। ফলে এসব বিষয় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সময় ও শ্রম অপচয় রোধ করে, ন্যায় বিচার দ্রুত সম্পন্ন হয়। বাধ্যগত করা। বাধ্যগত করা বলতে কাউকে আইনগত ক্ষমতা বা কর্তৃত্বের মাধ্যমে কোনো কাজ করতে বা না করতে বাধ্য করাকে বোঝায়। সাধারণত আদালত, প্রশাসনিক কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুসারে কাউকে নির্দিষ্ট দায়িত্ব পালন, আদেশ মান্য করা বা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলে তাকে বাধ্যগত করা বলা হয়।
আইনগত প্রেক্ষাপটে বাধ্যগত করার উদ্দেশ্য হলো আইন মান্য করা, নিশ্চিত করা এবং ন্যায় বিচার কার্যকর করা। আদালতের আদেশ অমান্য করলে শাস্তি বা আইনগত ব্যবস্থা গ্রহণ বিধান থাকায় বাধ্যগত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। অ্যাস্টপেল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিকা, এটা এবার আসতে পারে। অ্যাস্টপেল বলতে এমন একটি আইনগত নীতি বোঝায় যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পূর্ববর্তী বক্তব্য, আচরণ বা প্রতিনিধিত্বের বিপরীত পরবর্তী ভিন্ন ভিন্ন দাবি করতে বাধাপ্রাপ্ত হয়। যদি সেই বক্তব্য বা আচরণের উপর নির্ভর করে অন্য ব্যক্তি কোনো কাজ করে থাকে তবে তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি একবার কোনো বিষয়ে একটি অবস্থান গ্রহণ করলে ন্যায়ের সাথে থাকে তার বিপরীত অবস্থান নিতে দেওয়া হয় না। সাক্ষ্য আইন 1872 ধারা 115 অ্যাস্টপেল নীতির উল্লেখ রয়েছে। এই বিধানের উদ্দেশ্য হলো প্রতারণা বা অসততা প্রতিরোধ করা এবং লেনদেন আইনগত সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা রক্ষা করা। অ্যাস্টপেল নীতি ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি ব্যক্তিকে তার নিজের কথায় সঙ্গে সামঞ্জস্য রাখতে বাধ্য করে। বিশেষ সুবিধাপ্রাপ্ত যোগাযোগ। বিশেষ সুবিধাপ্রাপ্ত যোগাযোগ বলতে এমন কিছু যোগাযোগ বা কথোপকথনকে বোঝায় যেগুলো জনস্বার্থে বা পেশাগত গোপনীয়তার কারণে আদালত, প্রকাশ বা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় এবং আইন দ্বারা সুরক্ষিত। সাক্ষ্য আইন 1872 এই ধরনের যোগাযোগকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট পেশাগত বা সামাজিক সম্পর্কের মধ্যে গোপনীয়তা রক্ষা পায়। সাক্ষ্য আইন অনুযায়ী আইনজীবী এবং মক্কেলের মধ্যে যোগাযোগ, বিচারকের বিচারিক কার্যক্রম সম্পর্কিত তথ্য এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাহকালীন যোগাযোগ বিশেষ সুবিধাপ্রাপ্ত যোগাযোগ অন্তর্ভুক্ত। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সম্বন্ধে ছাড়া আদালতে সে তথ্য প্রকাশ করা যায় না। এই বিধানের মূল উদ্দেশ্য হল বিশ্বাস, নৈতিকতা ও ন্যায় বিচারের সুরক্ষা করা এবং পেশাগত সম্পর্কে স্বাভাবিকতা বজায় রাখা। জবানবন্দি। জবানবন্দি বলতে কোনো ব্যক্তি স্বেচ্ছায় লিখিত বা মৌখিকভাবে পুলিশ বা কর্তৃপক্ষের কাছে দেওয়া তথ্য ও বিবৃতিকে বোঝায় যা কোনো ঘটনার বিবরণ, অভিযোগ বা ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়। সাধারণত এটি অপরাধ তদন্তে প্রাথমিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। সাক্ষ্য আইন 1872 ধারা 25 অনুযায়ী পুলিশ কর্মকর্তা নোট করা জবানবন্দি আদালত প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হলেও সরাসরি সাক্ষ্য হিসেবে সর্বদা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। আদালত জবানবন্দির সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করতে পারে। প্রয়োজন সাক্ষীকে জেরা করে যাচাই করা হয়। মূল উদ্দেশ্য হলো অপরাধ ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা, তদন্ত সহায়তা প্রদান করা। জবানবন্দি সত্যসিদ্ধ প্রমাণ নয়, তবে অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য বলতে আদালতে কোনো ব্যক্তি মুখে মুখে প্রদত্ত তথ্য বা বিবৃতিকে বোঝায় যা ঘটনার সত্য উদ্ঘাটনে বা প্রমাণের জন্য উপস্থাপন করা হয়। এটি সাক্ষ্য আইন 1872 বিধান অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য প্রমাণের একটি প্রধান রূপ। মৌখিক সাক্ষ্য সাধারণত দুই প্রকার। প্রত্যক্ষ সাক্ষী, যেখানে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, যেখানে ব্যক্তি নিজ চোখে দেখা বা শোনা ঘটনা বর্ণনা রয়েছে। বিশেষজ্ঞ সাক্ষ্য, যেখানে চিকিৎসক, প্রকৌশলী বা অন্য বিশেষজ্ঞ বৈজ্ঞানিক বা কারিগরির মতামত প্রদান করে। মৌখিক সাক্ষ্যের প্রধান বৈশিষ্ট্য হল এটি সরাসরি আদালতে উপস্থিত হয়ে মুখে মুখে প্রদান করা হয় এবং স্বেচ্ছায় দেওয়া আবশ্যক। জোরপূর্বক প্রভাবিত করে দেওয়া সাক্ষ্যকে গ্রহণযোগ্য মনে করা হয় না। মৌখিক সাক্ষ্যের উদ্দেশ্য হলো ঘটনার প্রকৃত চিত্র আদালতের সামনে তুলে ধরা, লিখিত প্রমাণের সঙ্গে মিলিয়ে সত্য উদ্ঘাটন করা এবং ন্যায় বিচার সঠিক সিদ্ধান্ত সহায়তা করা। সরকারি দলিল। সরকারি দলিল বলতে এমন কোনো দলিল বা নথিকে বোঝায় যা সরকারি কর্তৃপক্ষ বা কর্মকর্তার কর্তৃত্বের প্রস্তুত বা প্রকাশিত হয়, যার মাধ্যমে সরকারি কার্যক্রম, আদেশ, রেজিস্ট্রি, সার্টিফিকেট ও নথিপত্র অন্তর্ভুক্ত থাকে। সাক্ষ্য আইন 1872 ধারা 77 থেকে 78 অনুযায়ী সরকারি দলিল সত্তা সাধারণত আদালতের স্বতঃসিদ্ধ বা জুডিশিয়াল নোটিশের মাধ্যমে স্বীকৃত হয়। অর্থাৎ এগুলোর প্রমাণের জন্য আদালত আলাদা করে সাক্ষ্য প্রমাণ বা আনার প্রয়োজন হয় না। তবে যেমন ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বা সাক্ষীর মাধ্যমে যাচাই সম্ভব, সরকারের দলিল সাধারণত নির্ভরতা, বিশ্বস্ততার প্রতীক হিসাবে গণ্য হয় এবং আদালতে প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, রেজিস্ট্রি, সরকারি আদেশ বা নোটিফিকেশন ইত্যাদি। মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা বলতে কোনো ব্যক্তির মৃত্যুর আগে প্রদত্ত বিবৃতি বা ঘোষণা যার মৃত্যুর কারণ নিজের বা অন্যের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বা ঘটনার সত্যতা সম্পর্কে থাকে, আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সাক্ষ্য আইন 1872 ধারা 32 অনুযায়ী মৃত ব্যক্তি তার আদালতে উপস্থিত থাকতে না পারার কারণে তার মৃত্যুকালীন ঘোষণাকে প্রাসঙ্গিক প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়। তবে এই ঘোষণা দেওয়ার সময় ব্যক্তি সচেতন, স্বেচ্ছায় বিবেচনাশীল অবস্থায় থাকতে হবে। মৃত্যুকালীন ঘোষণার উদ্দেশ্য হল মৃত্যুর পূর্বে ঘটে যাওয়া ঘটনা বা ব্যক্তির অভিজ্ঞতা আদালতের কাছে তুলে ধরা যাতে সত্য উদ্ঘাটনে সহায়তা করা যায়। এটি বিশেষত মৃত্যুর কারণ নির্ণয়, চিকিৎসা বা অপরাধমূলক ঘটনা তদন্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাক্ষ্য হিসাবে 6 বছরের শিশু। সাক্ষ্য আইন অনুযায়ী 6 বছরের শিশু যদি কোনো ঘটনা বা সত্য মিথ্যা পার্থক্য বোঝার সক্ষমতা রাখে তবে তাকে সাক্ষী হিসেবে আদালতে গ্রহণ করা যায়। অর্থাৎ বয়সের কোনো বাধা নয়, মূল বিষয় হলো শিশুর বুদ্ধিমত্তা, সচেতনতা, বোঝাপড়ার ক্ষমতা। শিশুর সাক্ষ্য প্রায়ই অপরাধ বা ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কিত হয়। উদাহরণস্বরূপ যদি শিশু নিজ চোখে কোনো ঘটনার দৃশ্য দেখেছে বা শুনেছে, সে তার অভিজ্ঞতা আদালতে বর্ণনা করতে পারে। শিশু সাক্ষ্য গ্রহণের সময় আদালতে বিশেষভাবে সতর্ক থাকে। শিশু সহজ ও সরল ভাষায় প্রশ্ন করা হয় যাতে সে ভয় বা প্রভাব ছাড়াই সত্য বলতে পারে।
শিশুর সাক্ষ্য প্রাপ্তবয়স্ক সাক্ষ্যের মতোই গুরুত্বপূর্ণ, তবে তার বক্তব্য বিশ্লেষণ ও যাচাই আরো সতর্কভাবে করতে হয়। আদালত শিশু সাক্ষ্যকে অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে তার গুরুত্বপূর্ণ নির্ধারণ করে। শিশুর সাক্ষ্য মূলত ঘটনা, সত্য উদ্ঘাটন বা ন্যায় বিচার প্রচার সহায়ক। সংক্ষেপে 6 বছরের শিশু সাক্ষী হতে পারে যদি সেই ঘটনার প্রাসঙ্গিকতা বোঝে ও সত্যনিষ্ঠ তথ্য দিতে পারে, তবে তার সাক্ষ্যকে আদালত প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে গ্রহণ ও মূল্যায়ন করে। চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ বলতে সেই ধরনের প্রমাণকে বোঝায় যা কোনো বিশেষ বিষয়ে সন্দেহের অবকাশ ছাড়াই সত্য প্রতিষ্ঠা করে। আদালতের সিদ্ধান্ত নির্ধারক ভূমিকা রাখে। সাক্ষ্য আইন 1872 আলোকে চূড়ান্ত প্রমাণ সাধারণত প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, লিখিত বা দলিল বা বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে আসে। চূড়ান্ত প্রমাণের বৈশিষ্ট্য হলো এটি বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও যথাযথযোগ্য। কোনো সমালোচনা বা সন্দেহের অবকাশ না রেখে সিদ্ধান্ত গ্রহণের ব্যবহার করা যায়। আদালত চূড়ান্ত প্রমাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া গ্রহণ করে, অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায়। উদাহরণস্বরূপ মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্ট বা চুরি বা অপরাধের ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নথিভুক্ত দলিল প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য গণ্য হয়। স্বীকার ও স্বীকৃতি বা স্বীকৃতি ও স্বীকারোক্তি। স্বীকৃতি হলো কোনো ব্যক্তির পক্ষ থেকে দেওয়া এমন বক্তব্য যা আচরণ তার বিরুদ্ধে বা বিষয় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হতে পারে। এটি সাধারণত মামলার পক্ষগুলির মধ্যে ঘটনা সত্যতা স্বীকার করার উদ্দেশ্য প্রদান করা হয়। স্বীকৃতিকে আদালত প্রমাণের সহায়ক হিসাবে গ্রহণ করতে পারে যদি এটি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকারোক্তি হলো অপরাধী বা অভিযুক্ত নিজস্ব স্পষ্ট ও স্বেচ্ছায় দেওয়া বক্তব্য, তার অপরাধ সম্পাদনের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য। স্বীকারোক্তি সাধারণত অপরাধ তদন্ত ও দণ্ডনীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে আইন অনুযায়ী স্বীকারোক্তি জোরপূর্বক, প্রলোভন বা প্রভাবিতভাবে গ্রহণ করা যায় না। এর প্রমাণযোগ্যতা যাচাই করা অপরিহার্য। সংক্ষেপে স্বীকৃতি সাধারণত পক্ষের বিরোধিতা বা সত্যতা স্বীকার, আর স্বীকারোক্তি হলো অপরাধী অভিযুক্ত নিজস্ব অপরাধের স্বীকার। উভয় আদালত প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ, তবে সতর্কতার সঙ্গে যাচাই ও মূল্যায়ন করতে হয়। প্রমাণের দায়িত্ব বলতে সেই আইনগত বাধ্যবাধকতাকে বোঝায় যার মাধ্যমে কোনো পক্ষকে আদালতে তার দাবি বা অভিযোগ প্রমাণ করার দায়িত্ব নেওয়া হয়। সাধারণত নিয়ম অনুযায়ী যে পক্ষ কোনো মামলা দায়ের করে বা কোনো দাবি করে সেই পক্ষকে তার দাবি সমর্থনে প্রমাণ উপস্থাপন করবে। সাক্ষ্য আইন 1872 ধারা 10 থেকে 11 অনুযায়ী ফৌজদারি মামলার রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধের দোষ প্রমাণ করা, আর দেওয়ানি মামলার দাবিকারীর দায়িত্ব হলো তার দাবির সমর্থনে প্রমাণ করা। প্রমাণের দায়িত্ব শুধুমাত্র প্রাথমিক স্তরে নয়, শুধু চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ। আদালতের প্রমাণের অভাব থাকলে সংশ্লিষ্ট দাবিকে বাতিল বা প্রত্যাখ্যান করতে পারে। সংক্ষেপে প্রমাণের দায়িত্ব হলো পক্ষকে তার বক্তব্য বা অভিযোগের সত্যতা প্রতিষ্ঠা করার আইনগত বাধ্যবাধকতা যা ন্যায় বিচার স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করে। প্রতিবন্ধ বলতে আদালতে কোনো পক্ষকে সাক্ষ্য বা প্রমাণ বা প্রক্রিয়ার বিরুদ্ধে আইনগত কারণে আপত্তি তোলাকে বোঝায়। এটি মূলত বিচার প্রক্রিয়া অবৈধ বা অপ্রাসঙ্গিক প্রমাণ গ্রহণের প্রতিবিধান হিসাবে ব্যবহৃত হয়। সাক্ষ্য আইন 1872 বিধান অনুযায়ী কোনো পক্ষ মনে করলে সে যে কোনো সাক্ষ্য বা প্রমাণের প্রাসঙ্গিক নয়, অসত্য, বিভ্রান্তিকর বা আইন বিরুদ্ধ যে সেই বিষয়ে আদালতে প্রতিবন্ধ তোলার অধিকার রাখে। প্রতিবন্ধের উদ্দেশ্য হল ন্যায় বিচারের পক্ষপাত বা ভুল প্রভাব রোধ করা। শুধুমাত্র প্রাসঙ্গিক বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতে গ্রহণযোগ্য করা। আদালত প্রতিবন্ধ বিবেচনা করে বা প্রমাণ বা গ্রহণ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। উদাহরণস্বরূপ অপরাধ সংক্রান্ত মামলায় যদি কোনো প্রমাণ বিপরীত নিয়মে সংগৃহীত হয় তবে তা গ্রহণযোগ্য নয় এবং পক্ষে সেটির বিরুদ্ধে প্রতিবন্ধ তুলতে পারে। মেডিকেল এভিডেন্স বলতে চিকিৎসা বিজ্ঞানের প্রমাণের বোঝায় যা আদালত ঘটনার প্রকৃতি, আঘাত, মৃত্যুর কারণ, রোগ বা মানসিক অবস্থা নির্ধারণের জন্য উপস্থাপন করা হয়। এটি মূলত বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষ্য, ময়নাতদন্তের রিপোর্ট বা ল্যাব রিপোর্ট বা চিকিৎসা নথি আকারে থাকে। সাক্ষ্য 1872-45 অনুযায়ী চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ যে তথ্য বা মতামত প্রদান করে তা প্রাসঙ্গিক গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে বিবেচিত হয়। মেডিকেল এভিডেন্সের মাধ্যমে আদালত ঘটনার প্রকৃতি নির্ধারণ, অপরাধের ধরন চিহ্নিত করা এবং নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা প্রতিষ্ঠা করতে পারে। মূল বৈশিষ্ট্য: এটি বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য, বিচারকের সত্য উদ্ঘাটন বা ন্যায় বিচারে সহায়তা করে, অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে মামলার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ আহত ব্যক্তির চিকিৎসা রিপোর্ট, মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট, বিষক্রিয়া পরীক্ষার ফলাফল, মানসিক অবস্থা নির্ণয় ইত্যাদি মেডিকেল এভিডেন্সের অন্তর্ভুক্ত। জনশ্রুতি সাক্ষ্য বলতে সেই ধরনের সাক্ষ্যকে বোঝায় যা কোনো ব্যক্তি নিজ চোখে না দেখেও প্রত্যক্ষ অভিজ্ঞতা না রেখে অন্যর কথাকে আদালতে উপস্থাপন করে, অর্থাৎ একজন ব্যক্তি যা শুনেছে সেটি প্রমাণ হিসাবে বলা। সাধারণ নিম্নদের সরাসরি প্রত্যক্ষদর্শী সাক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়, আর জনশ্রুতিমূলক সাক্ষ্যকে সীমিত ক্ষেত্রে বা অতিরিক্ত যাতায়াতের সঙ্গে গ্রহণ করা হয়। সাক্ষ্য আইন 1872 অনুযায়ী জনশ্রুতি সাক্ষ্য মূলত প্রাসঙ্গিক হলেও চূড়ান্ত প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়, কারণ এতে সত্যতা যাচাই করা কঠিন। তবে নির্দিষ্ট ব্যতিক্রমে, যেমন মৃত্যু, অনুপস্থিত সাক্ষীর পূর্ববর্তী বিবৃতি, জরুরি পরিস্থিতি, এটি গ্রহণযোগ্য হতে পারে। জনশ্রুতি সাক্ষ্যের উদ্দেশ্য হলো ঘটনার পরিপ্রেক্ষিতে তুলে ধরা, তবে আদালত তার বিশ্বাসযোগ্যতা, প্রাসঙ্গিকতা যাচাই করে। বিশেষজ্ঞের সাক্ষ্য বলতে সেই ধরনের সাক্ষ্যকে বোঝায় যা কোনো বিশেষ জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হয়, সাধারণ ব্যক্তির ক্ষমতার বাইরে থাকে, বিশেষ বিষয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়। সাক্ষ্য আইন 1872 ধারা 45 অনুযায়ী বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে আদালতে উপস্থাপন করা যায়।
বিশেষজ্ঞ সাক্ষ্য উদাহরণ হলো চিকিৎসক দ্বারা আঘাত বা মৃত্যুর কারণ নির্ণয়, প্রকৌশলী দ্বারা দুর্ঘটনার কারণ ব্যাখ্যা, হস্তান্তর, বিশেষজ্ঞ দ্বারা নথি যাচাই আদালতে বিশেষজ্ঞের মতামতকে প্রধান প্রমাণ নয় বা সহায়ক প্রমাণ হিসাবে গ্রহণ করে। এই প্রমাণের অন্যান্য প্রমাণের সঙ্গে মিলে সত্যতা নির্ধারণ করে। মূল বৈশিষ্ট্য হল বিশেষজ্ঞ তার পেশাগত বা বৈজ্ঞানিকতার দক্ষতার ভিত্তিতে মতামত প্রদান করে। সাক্ষ্য প্রাসঙ্গিক ও স্বতঃসিদ্ধ নয়, তবে গুরুত্বপূর্ণ সহায়ক প্রমাণ। আদালতে বিশেষজ্ঞ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ যাচাই করার সিদ্ধান্ত নয়। এর মাধ্যমে আদালত প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক তথ্য বোঝার সুবিধা পায় বা ন্যায় বিচারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। অনুমান বলতে আদালত কর্তৃক কোনো বিষয়কে সত্যতা বা বাস্তব হিসাবে গ্রহণ করা, যদিও তা সরাসরি প্রমাণিত হয়নি। এটি মূলত আইন বা যুক্তির ভিত্তিতে স্বাভাবিক ও যৌক্তিক সিদ্ধান্ত হিসাবে ধরা হয়। সাক্ষ্য 1872 ধারা 45 থেকে 47 অনুযায়ী অনুমানকে প্রমাণের জন্য সহায়ক হিসাবে গ্রহণ করা যায়। অনুমান মূলত দুই ধরনের হতে পারে: আইনগত অনুমান, প্রকৃতিগত অনুমান। আইনগত অনুমান আইন স্পষ্টভাবে কোনো বিষয় সত্যতা ধরে নেয়, যেমন বিবাহিত ব্যক্তি বা স্বামী বা স্ত্রী হিসাবে পরিচয়। প্রকৃতিগত অনুমান যৌক্তিক বিবেচনা বা সাধারণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে আদালত কোনো বিষয় সত্য হিসাবে ধরে নেয়, যেমন আগুনের ছোঁয়া দেখা মানেই আগুন লেগেছে। মূল উদ্দেশ্য হল প্রমাণের বোঝানো কম, বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজ করা। আদালতের অনুমানকে অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, এটি চূড়ান্ত নয় বরং বহিঃসাক্ষী। যে সাক্ষী তাকে যে পক্ষ আদালতে উপস্থাপন করেছে সেই পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তবে পূর্বে বক্তব্য থেকে সরে এসে বিপরীত বক্তব্য প্রদান করে, তাকে বহিঃসাক্ষী বলা হয়। সাক্ষ্য আইন 1872 ধারা 154 ধারা অনুযায়ী আদালতের অনুমতিক্রমে যে পক্ষ সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ নিজ সাক্ষী যারা করতে পারে, তবে বহিঃসাক্ষী সাক্ষ্য সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য নয়। আদালত সাক্ষীর যে অংশ সত্য বা বিশ্বাসযোগ্য অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত সেই অংশকে করতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে আদালত বহিঃসাক্ষ্য প্রমাণমূলক সতর্কতা মূল্যায়ন করে। ইঙ্গিতবাহী প্রশ্ন। যে প্রশ্নের উত্তরটি ইঙ্গিত বা সুপারিশ নিহিত থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। সাক্ষ্য আইন 1872 141 অনুযায়ী এই ধরনের প্রশ্ন সাধারণত জেরার বা ক্রস এক্সামিনেশনের সময় করা হয়। ধারা 142 অনুযায়ী প্রধান জিজ্ঞাসায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, তবে আদালতের অনুমতি থাকলে করা যেতে পারে। ধারা 143 অনুযায়ী জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন বৈধ। ন্যায় বিচারের সাথে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন নিয়ন্ত্রণ করে। এই ছিল টিকা। এই টিকাগুলো পড়লে অবশ্যই কমন পাবেন। এর মধ্যে থেকে অবশ্যই হয়তো বা কমন হবে। আর এইটার পিডিএফ লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ঢুকে আপনার আমার ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।